Today we are going to discuss about Krebs cycle. Krebs cycle হচ্ছে এরোবিক রেসপিরেশন অর্থাৎ সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়। এটা হচ্ছে সবাত শ্বসনের সেকেন্ড স্টেপ, অর্থাৎ এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য অক্সিজেন দরকার হয়। এর আগের দিন আমরা পড়েছি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুই ক্ষেত্রেই হয়, দুই ক্ষেত্রেই ওটা সম্পন্ন হয়, যেহেতু ওটা অক্সিজেন ডিপেন্ডেন্ট নয়। এবং ক্রেবস সাইকেল এটা অক্সিজেন দরকার হয় এতে বলে এটা সবাত শ্বসনের সেকেন্ড স্টেপ। সবাত শ্বসনের মেনলি আমরা জানি যে তিনটে স্টেপ। ফার্স্ট হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড ক্রেবস সাইকেল, দেন থার্ড হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন পরিবহন তন্ত্র। আগের দিনের গ্লাইকোলাইসিসের ভিডিওটা দেখে নিও। দেন ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে টিসিএ সাইকেল, যার ফুল ফর্ম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ক্রেবস সাইকেল যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে হ্যান্স ক্রেব, সেই জন্য এই সাইকেলটার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলের অপর আরেকটা নাম আছে, যেটা হচ্ছে যার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। কারণ আমরা যখন এর চক্রটা দেখব, পুরো প্রসেসটা, তো সেখানে ফার্স্ট যেটা প্রোডাক্ট উৎপন্ন হয় সেটা সাইট্রিক অ্যাসিড বলে এটাকে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। টিসিএ সাইকেল হচ্ছে একটা বায়োকেমিক্যাল পাথওয়ে ইউজ টু জেনারেট এনার্জি থ্রু অক্সিডেশন অফ অ্যাসিটাইল কোয়ে। অর্থাৎ ক্রেবস সাইকেলের মাধ্যমে আমরা কি পাই? এনার্জি জেনারেট হয়, এনার্জি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, এবং এর উপজাত বস্তু হিসেবে আমরা শক্তি পাই, অর্থাৎ এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড পাই। এবং আরও যেগুলো পাই সেগুলো হচ্ছে যে ইট ইজ ইউজ ফর দ্য সিনথেসিস অফ NADH অ্যান্ড প্রোডাকশন অফ অ্যামাইনো অ্যাসিডস। মানে আমরা ক্রেবস চক্রের মাধ্যমে NADH, অ্যামাইনো অ্যাসিড, FADH2, কার্বন ডাইঅক্সাইড, এটিপি অর্থাৎ এনার্জি এসব উৎপন্ন হয়। ক্রেবস সাইকেল হয় ইন দ্য ম্যাট্রিক্স, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে সম্পন্ন হয় ক্রেবস সাইকেল ইন ইউক্যারিওটস, এবং যখন প্রোক্যারিওটস, ইন কেস অফ প্রোক্যারিওটস দ্য ক্রেবস সাইকেল ইজ অকার্স ইন দ্য সাইটোসোল। তাহলে প্রোক্যারিওটসের সাইটোসোলের মধ্যে ক্রেবস চক্র সম্পন্ন হয় এবং মাইটোকন্ড্রিয়ায় হয় ইউক্যারিওটসদের ক্ষেত্রে। অর্থাৎ কি, ইউক্যারিওটস কারা? আমরা আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে টিসিএ সাইকেল সম্পন্ন হয়। ঠিক আছে, এবার ক্রেবস চক্রটা আমরা পুরোটা স্টেপ বাই স্টেপ জানবো, যে পুরো প্রসেসটা কি। এই পুরো এটা হচ্ছে ক্রেবস চক্র। আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। ক্রেবস চক্র বোঝার জন্য আমাদেরকে যেটা জানতে হবে, গ্লুকোজ বাই দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস কি প্রোডাকশন করে? আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট তৈরি করে, 2 অণু। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে একটা 6 কার্বন মলিকিউল, এর মধ্যে 6টা কার্বন থাকে, এবং এটা গ্লাইকোলাইসিসের মাধ্যমে ভেঙে গিয়ে গ্লুকোজটা তৈরি করে পাইরুভেট, হুইচ ইজ 3 কার্বন কম্পাউন্ড। যেহেতু এটা 3 কার্বন কম্পাউন্ড তৈরি করে 6 কার্বন কম্পাউন্ড থেকে, তো পাইরুভেটটা 2 অণু উৎপন্ন হয়, 2 অণু 3 কার্বনযুক্ত পাইরুভেট তৈরি হলো। এবার এই পাইরুভেটটা গ্লাইকোলাইসিস হয় কোষের সাইটোপ্লাজমের মধ্যে। এই পাইরুভেটটা ফার্দার প্রসেসিং হয়ে এটা ক্রেবস সাইকেলের মধ্যে ঢুকবে অ্যান্ড ক্রেবস সাইকেল স্টার্ট করবে। তো এই পাইরুভেটটা স্টার্ট করে ক্রেবস সাইকেল, কিন্তু তার আগে পাইরুভেট ফর্মে থাকলে হবে না। পাইরুভেট যখন সাইটোপ্লাজমের মধ্যে থাকবে কোষের, সাইটোপ্লাজম থেকে সেটা ফার্স্টে অ্যাসিটাইল কোয়ে তে রূপান্তরিত হবে, তারপর এটা ক্রেবস সাইকেলে অংশগ্রহণ করবে। পাইরুভেট 3 কার্বন কম্পাউন্ড, যেটা কনভার্ট টু 2 কার্বন কম্পাউন্ড। 2 কার্বন কেন হয়? হ্যাঁ, 2 কার্বন কম্পাউন্ড, পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়ে, যেটা 3 কার্বন কম্পাউন্ড থেকে 2 কার্বন কম্পাউন্ড হলো ক্যাটালাইজড বাই দ্য এনজাইম পাইরুভেট ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স, এই উৎসেচকের প্রভাবে। এবার 2 কার্বন থেকে 3 কার্বন কেন হয়? কারণ এই স্টেপটা যখন হয় তখন একটা কার্বন ডাই অক্সাইড
পরমাণু এখান থেকে বেরিয়ে যায় এবং NAD+ ইজ রিডিউস টু NADH, ওই জন্য 3 কার্বন থেকে 2 কার্বনযুক্ত অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। এবার এই অ্যাসিটাইল কোয়ে পাইরুভেট থেকে, যেটা আমরা গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট পেলাম, সেটা অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হলো। এবার এটা স্টার্ট করবে TCA সাইকেল অর্থাৎ ক্রেবস সাইকেল। নেক্সট দেখো, অ্যাসিটাইল কোয়ে which is 2 carbon compound with the help of oxaloacetate which is 4 carbon compound, এই দুটো মিলে একটা রাসায়নিক বিক্রিয়া হয় যেটা এই এনজাইমের মাধ্যমে, সাইট্রেট সিনথেটেজ, এই এনজাইমের মাধ্যমে এই দুটো 2 কার্বন এবং 4 কার্বন পরমাণু দুটো অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড অক্সালোঅ্যাসিটেট সাইট্রেট সিনথেটেজের মাধ্যমে এবার তৈরি করবে সাইট্রেট, যেটা হবে রেজাল্টিং যে সাইট্রেটটা তৈরি হলো সেটা 6 কার্বনযুক্ত পরমাণু হলো, 4 এবং 2 মিলে 6 কার্বন পরমাণুযুক্ত সাইট্রেট তৈরি করলো। তাহলে যদি কোশ্চেন আসে যে TCA সাইকেলের প্রথম প্রোডাক্ট কী, তাহলে হচ্ছে সাইট্রেট, এটা হচ্ছে প্রথম প্রোডাক্ট। এবং কি কি মিলে তৈরি হলো? অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড অক্সালোঅ্যাসিটেট। কোন এনজাইমের মাধ্যমে? সাইট্রেট সিনথেটেজ। এরপর হচ্ছে সাইট্রেট আইসোমারাইজ হবে আইসোসাইট্রেটে, এটা একটা বিক্রিয়া। এই আইসোমারাইজ হবে অ্যাকোনাইটেজ, এই উৎসেচকের সাহায্যে দিয়ে সাইট্রেটটা ইজ কনভার্ট টু আইসোসাইট্রেট। দেন নেক্সট আইসোসাইট্রেট ইজ কনভার্ট টু আলফা কিটো গ্লুটারেট। এই স্টেপে কি হয়? আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেট যখন হবে, এই স্টেপে একটা কার্বন ডাই অক্সাইড পরমাণু বেরিয়ে যাচ্ছে। যেহেতু কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাও 6 কার্বনযুক্ত পরমাণু ছিল, এখানে একটা কার্বন বেরিয়ে গেল বলে এবার আলফা কিটো গ্লুটারেট যেটা পেলাম ওটা হয়ে গেল 5 কার্বন পরমাণু। এবং এই আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেট হতে যে এনজাইমটা লাগছে সেটা হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, এবং এখানে একটা NAD ইজ রিডিউস টু NADH। দেন আলফা কিটো গ্লুটারেট ইজ কনভার্টেড টু সাকসিনাইল কোয়ে। এই স্টেপেও কি হয়? NAD is reduced to NADH, and here also one carbon dioxide molecule is discharged, সেই জন্য কি হবে? 5 কার্বন মলিকিউল এবার তৈরি করলো 4 কার্বন মলিকিউল কম্পাউন্ড, যেটা হচ্ছে সাকসিনাইল কোয়ে। তাহলে আলফা কিটো গ্লুটারেট 5 কার্বনযুক্ত যৌগ ছিল, যেটা 4 কার্বনযুক্ত একটা মৌল সাকসিনাইল কোয়ে তৈরি হলো, কারণ এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে এবং NADটা রিডিউস হয়ে গেছে NADH। আর এই বিক্রিয়াটা ঘটার জন্য একটা এনজাইমের দরকার, সেটা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেজ। প্রত্যেকটা স্টেপের জন্য এনজাইম লাগবে, প্রত্যেকটা স্টেপ হচ্ছে এনজাইম ক্যাটালাইজড। ওকে, নেক্সট সাকসিনাইল কোয়ে সিনথেটেজ, এই এনজাইমের মাধ্যমে সাকসিনাইল কোয়ে কনভার্টেড টু সাকসিনেট, এবং এখান থেকে একটা GTP অণু বেরিয়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, GTP, এই GTPটা ইজ ইকুইভ্যালেন্ট টু ATP। GTP ইজ ইকুইভ্যালেন্ট টু ATP, মানে এটাকে আমরা এটাকে ATPও বলা যেতে পারে, ATPর মতোই, ঠিক আছে। তারপর নেক্সট স্টেপ কি হবে? সাকসিনেট বাই দ্য হেল্প অফ এনজাইম সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমের মাধ্যমে সাকসিনেটটা রূপান্তরিত হবে ফিউমারেটে, অ্যান্ড ইন দিস স্টেপ অন FADH2 molecule is generated. Then next fumarate is converted to malate by the enzyme fumarase. Then after the converting of fumarate to malate by the enzyme fumarase, the malate is converted to oxaloacetate which is 4 carbon compound by the help of enzyme malate dehydrogenase. আর in this step কি হয়? NADটা is reduced to NADH। তাহলে ম্যালেট থেকে এবার তৈরি হলো অক্সালোঅ্যাসিটেট, ম্যালেট ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায়। তাহলে প্রত্যেকটা স্টেপে একটা করে উৎসেচক লাগছে। তারপর অক্সালোঅ্যাসিটেট ইজ কনভার্টেড টু সাইট্রেট, কার মাধ্যমে? সাইট্রেট সিনথেটেজ। তাহলে এটা হচ্ছে পুরো ক্রেবস চক্রের প্রসেস। পুরোটা ক্যামেরায় আসছে না, তো ফার্স্ট থেকে আমি দেখে নাও, ভালোভাবে দেখাচ্ছি। ফার্স্টে গ্লুকোজ থেকে পাইরুভেট হলো, তারপর অ্যাসিটাইল কোয়ে, এখান থেকে এতটা, এটা হচ্ছে ফুল প্রসেস।
সাইট্রেট, আইসোসাইট্রেট, আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাইল কোয়ে, দেন সাকসিনেট, দেন ফিউমারেট, ম্যালেট, অক্সালো অ্যাসিটেট, আবার সাইট্রেট। এই পুরো প্রক্রিয়াটা চক্রাকারে আবর্তিত হয় বলে এটাকে বলা হয় ক্রেবস চক্র। এবং এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হ্যান্স ক্রেব বলে এটাকে বলা হয় ক্রেবস চক্র। সেটা হচ্ছে পুরো ক্রেবস চক্র। ভালোভাবে খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে, খুব সোজা, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফিগ টিসিএ সাইকেল, টিসিএ চক্র, পুরোটা ক্রেবস চক্র, এটা খাতায় লিখে প্র্যাকটিস করবে। তারপর এবার আমরা দেখব যে রেজাল্ট অফ ক্রেবস সাইকেল। এই ক্রেবস চক্রটা যে হলো, তো আমরা কি কি জিনিস পেলাম, কি কি জিনিস উৎপন্ন হলো, তাহলে আমরা এবার দেখে নিই, এ থেকে কাউন্ট করে নিব। আমাদের ক্রেবস চক্র এখান থেকে শুরু হয়েছে, তাহলে আমরা ফার্স্টে দেখব যে কত অণু আমরা NADH পেয়েছি। তাহলে এই যে এখানে 1, এখানে আমরা NADH পেয়েছি, এখানে 2 NADH পেয়েছি, নিচে কোথাও নেই, আবার এখানে পেয়েছি NADH। তাহলে আমরা টোটাল কত অণু NADH পেলাম? 1 2 3, তাহলে 3 অণু NADH লিখে দিলাম, 3 অণু NADH। তারপর দেখব FADH2 কত অণু পেয়েছি। দেখো পুরো প্রসেসের মধ্যে একটাই শুধু FADH2 এই স্টেপে পেয়েছি, তাহলে লিখব 1 FADH2, হয়ে গেল 1 FADH2। এবার দেখব GTP, একমাত্র এই স্টেপেই আমরা GTP পেয়েছিলাম, তাহলে লিখে দিব 1 GTP। তারপর দেখব কার্বন ডাইঅক্সাইড কত অণু পেয়েছি। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র এখানে আর এখানেই পেয়েছি, তাছাড়া কোথাও উৎপন্ন হয়নি। যে কার্বন ডাইঅক্সাইড পেয়েছিলাম এটা কিন্তু ক্রেবস চক্রের অন্তর্গত নয়। ক্রেবস চক্র অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হচ্ছে বলে আমরা এই কার্বন ডাইঅক্সাইড বা এই NADHকে ধরবো না। যখন আমরা ক্যালকুলেট করব যে ক্রেবস সাইকেলে আমরা কি কি প্রোডাক্ট পাচ্ছি, তখন এখান থেকে যা যা পাচ্ছি সেটা দেখতে হবে। তাহলে এখানকার কার্বন ডাইঅক্সাইডটা বাদ, যেখানে কি কি আছে এটা আর এটা এই দুটোই কাউন্ট করতে হবে। তাহলে হয়ে গেল 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এবার কি বলতো, প্রথমেই বললাম গ্লুকোজটা স্প্লিট, 6 কার্বন যুক্ত গ্লুকোজ সেটা ভেঙে যায় 3 কার্বনযুক্ত পাইরুভেট অণুতে, সেটা 2 পরমাণু তৈরি হয়, 2 অণু পাইরুভেট উৎপন্ন হয়। তাহলে পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়েতে তৈরি করছে, তারপর ক্রেবস চক্র হচ্ছে, আর আমরা একটা গ্লাইকোলাইসিসের মাধ্যমে 2 পাইরুভেট অণু পাচ্ছি। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি যে আমরা এতে ক্রেবস সাইকেলে কী কী পাচ্ছি, কত অণু কী পাচ্ছি, তাহলে কি একটা গ্লাইকোলাইসিস হলে 2 আমরা পাইরুভেট অণু পাচ্ছি। তো সেই পাইরুভেট অণুটা একটা পাইরুভেট অণু একটা করে ক্রেবস চক্র পুরো সার্কুলেট করছে। তাহলে এই প্রসেসটা একটা গ্লুকোজ ভাঙার জন্য আমরা 2 ক্রেবস চক্র পাচ্ছি, যেহেতু 2 পাইরুভেট পাচ্ছি এবং 2 পাইরুভেট 2 বার ক্রেবস চক্রে রান করছে, পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে পুরোটা 2 বার রান করছে। সেই জন্য আমরা যেগুলো জিনিস এক্ষুনি ক্যালকুলেট করলাম সেটা আমরা 2 দিয়ে গুণ করে ক্যালকুলেট করতে হবে। বুঝলে ব্যাপারটা? কারণ এখানে 2 অণু পাইরুভেট পাচ্ছি গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের মাধ্যমে বলে একটা পাইরুভেট একবার করে পুরো ক্রেবস চক্র রান করছে বলে আমরা 2 করে দেখব। তাহলে এখানে যে NADHগুলো যা যা পেয়েছি, NADH, কার্বন ডাইঅক্সাইড, FADH2 সব 2 দিয়ে গুণ করব, কারণ 2 বার রান করবে। তাহলে ওই জন্য রেজাল্টটা কী হবে, যে রেজাল্ট অফ ক্রেবস সাইকেল, সেখানে আমরা সবগুলোকে 2 দিয়ে গুণ করব। তাহলে 3টা NADH অণু পেয়েছিলাম, তাহলে সেটা হয়ে গেল 6টা। তারপরে একটা FADH2 অণু পেয়েছিলাম, তাহলে অ্যাকচুয়ালি এটা কি 2 FADH2 অণু পাই আমরা ক্রেবস চক্রের মাধ্যমে। একটা GTP পেয়েছিলাম, তাহলে ওটাও হয়ে গেল GTP। তারপর 4টা কার্বন ডাইঅক্সাইড, 2 কার্বন ডাইঅক্সাইড আমরা ক্যালকুলেট করলাম, তো সেটাও 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 4টা কার্বন ডাইঅক্সাইড অণু। তাহলে রেজাল্ট অফ দ্য ক্রেবস সাইকেল কি, ক্রেবস চক্রের মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে 6 অণু NADH পেলাম, 2 অণু FADH2 পেলাম, 2 অণু GTP এবং 4 অণু কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে ক্রেবস চক্রে আমরা পাই। তাহলে যদি কোশ্চেন আসে যে ক্রেবস চক্রের যেগুলো উৎপন্ন হয় তো প্রোডাক্টগুলো কত অণু করে বা কী, তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তারপর কি, এই যে NADH এবং FADH2 এটা এই যেটা পড়লাম আমরা ক্রেবস চক্র, এটা হচ্ছে সবাত শ্বসনের 2য় পর্যায়। তারপর 3য় পর্যায় হচ্ছে কি বলেছিলাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা হয় কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে সংঘটিত হয় বিক্রিয়াটা। তাহলে এই যে ক্রেবস চক্র থেকে আমরা NADH এবং FADH2 পেলাম, সেগুলো এবার আমরা করব ATP কাউন্ট, মানে ক্রেবস সাইকেলের মধ্যে কত অণু ATP উৎপন্ন হয় সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে NADH এই 3টি ATP, একটা NADH 3 অণু ATP তৈরি করতে সক্ষম। এবং আমরা ক্রেবস চক্রের মধ্যে দেখলাম যে ক্রেবস চক্রের একটা চক্রে
কটা NADH তৈরি হয়? একটা চক্রের মধ্যে 3টা NADH অণু আমরা পাই। তাহলে একটা NADH 3টা ATP তৈরি করে, তাহলে 3টে NADH কী করবে? 9টা ATP উৎপন্ন করবে, মানে 9 অণু ATP উৎপন্ন করবে। তারপর FADH2 ক্যান প্রডিউস 2 molecules of ATP অ্যান্ড ক্রেবস চক্রের মধ্যে একটা চক্রে আমরা দেখলাম যে FADH2 উৎপন্ন হয় 1 অণু, তাহলে 1 × 2 মানে কি এখানে 2 অণু টোটাল ATP উৎপন্ন হচ্ছে। আর উপরে কি দেখলাম? 9 অণু ATP উৎপন্ন হলো। GTP আমরা কি জানলাম? GTP ইজ অলসো ইকুইভ্যালেন্ট টু ATP, তাহলে এটাকে আমরা ATP ধরতে পারবো। এবং একটা ক্রেবস চক্রের মধ্যে 1 অণু GTP তৈরি হয়, তাহলে 1 × 1 তাহলে কত? 1 ATP। তাহলে 9, 11, 1, 12, তাহলে ইন দ্য 1 সাইকেল অফ ক্রেবস সাইকেল কত অণু ATP উৎপন্ন হলো? টোটাল 12। তাহলে 1 সাইকেলে 12 অণু ATP উৎপন্ন হলো। এবং আমরা কি জানলাম যে গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে যখন ভেঙে গেল পাইরুভেট মলিকিউল, 2 অণু পাইরুভেট মলিকিউলে, এবার একটা পাইরুভেট ডিফারেন্ট দুটো, মানে একটা পাইরুভেট অণু একটা ক্রেবস চক্র সম্পন্ন করে। তাহলে একটা গ্লুকোজ একটা গ্লুকোজ থেকে আমরা দুটো পাইরুভেট পেলাম, এবং একটা পাইরুভেট একটা ক্রেবস সাইকেল সম্পন্ন করলো। তাহলে আমরা 1 অণু গ্লুকোজের জন্য ক্রেবস চক্র পাচ্ছি 2টো। তাহলে দুটো সাইকেল যদি হয় ক্রেবস চক্রের, তাহলে একটা সাইকেলে আমরা 12 অণু ATP পেলাম, তাহলে 2টো সাইকেল ক্রেবস চক্রের হবে, তাহলে ATP পাবো 24 অণু। তাহলে কোশ্চেন যদি আসে যে ক্রেবস চক্রে কত অণু ATP উৎপন্ন হয়, তাহলে অ্যান্সারটা হবে 24 অণু ATP উৎপন্ন হয়। কিন্তু যদি এভাবে কোশ্চেন আসে যে একটা চক্রের মধ্যে কত অণু, তাহলে 12 অণু। কিন্তু কোশ্চেনটা এটাই আসে যে ক্রেবস চক্রে কত অণু ATP উৎপন্ন হয়, তাহলে অ্যান্সার 24 অণুই হবে। কেন? কারণ বললামই যে একটা গ্লুকোজ থেকে দুটো পাইরুভেট পাচ্ছি, এবং দুটো ওই ডিফারেন্ট দুটো ক্রেবস চক্র সম্পন্ন করছে, সেই জন্য ATP কাউন্ট, তাহলে আমরা যে ATP কাউন্ট করলাম, তাহলে ক্রেবস চক্রে ATP পাচ্ছি 24 অণু। ব্যাস আজকেই এই